উন্নয়ন আরও উপস্থিত আছেন আমাদের রেলওয়ে আমার অন্য সহকর্মী জেলা প্রধান আমাদের রাজশাহী আরও উপস্থিত আছেন আজকের এই রেলকে ঘিরে যে বইটা আমরা প্রকাশনা করছি তার লেখক জয়দেবকে হাওড়া এবং আজকের যারা এই বইটা প্রকাশ করছে যারা আলাদা প্রকাশনীর স্বত্বাধিকারী আমার অন্যান্য সহকর্মীবৃন্দ শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিনা হাসান বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেখক কবি সাহিত্যিক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য যে আজকে এই ধরনের একটা প্রকাশনা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, তার জন্য আমি সাবুকে ধন্যবাদ জানাই। আমি দু একটা মনোরকম পোষণ করেছি, সেটা হচ্ছে বাংলা একাডেমিতে দু একবার আর কি আমার বই ছাড়া অন্যদের বই প্রধান অতিথি হিসেবে যেটা বাংলা একাডেমির চত্বরে করা হয়, মনোরম মোচন করা হয়, কিন্তু এত বড় অনুষ্ঠানে আসে স্বাভাবিকভাবেই এটা আমার মধ্যে কাজ করছিল যে কোথায় কোথায় অনুষ্ঠানটা হবে, কিন্তু এত মনোরম পরিবেশ আমার খুবই ভালো লাগছে। প্রথমে আসি যে রেলকে ঘিরে বইটা সম্পর্কে, যে এই বইটা বৃহৎ কলেবর অনেক কিছু আছে এর মধ্যে। আমি যদি বলি যে এটা একটা পূর্ণাঙ্গ বই কিনা, অবশ্যই রেলওয়ের উপর এটা একটা পূর্ণাঙ্গ বই না, তবে জয়দীপ দে সাবজু অনেক কষ্ট করে আমি জেনেছি যে 20 বছর এটার পেছনে পরিশ্রম করে আজকে এই প্রকাশনাটা হাজির করেছে, অর্থাৎ এই গ্রন্থনা করে এটা নিয়ে এসছে অনেক তত্ত্বপাত্র, যে তত্ত্বপাত্র সত্যি একটা গবেষণাধর্মী কর্মকাণ্ডের মধ্যে পড়ে বলে আমি মনে করি। জয়দেব সাবজু আমার এই সহকর্মী স্বর্গত জ্যোতির্ময়দের সুসন্তান, সুযোগ্য সন্তান। আমরা হয়তো একটা পর্যায়ে একসাথে চিরঙে কাজ করেছি ওর আব্বার সাথে, ওর ফাদারের সাথে। আমি প্রায় শেষের দিকে, আমি জানুয়ারির শেষে অবসরে যাব। আমি জয়দীপ থেকে কম বেশি চিনি। আমি আসলে ছোট গল্পকার ছিলাম এক সময়, এখন অবশ্য ছোট গল্প লিখি না, মাঝে মাঝে কবিতা লিখি। একসময় আমি প্রচুর ছোট গল্প লিখতাম, বিভিন্ন পত্রিকায় বিরোধী সংবাদ থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায়, এবং বিশেষ করে সুবর্ণরেখায় বিরোধ। তখন সাবজু লেখা শুরু করছে বোধহয়, মনে হয় 2008-9 সালে। তখন খুব একটা ওর সম্পর্কে আমার ধারণা হয়নি, তবে কেবল ছোট গল্প কথা সাহিত্যে হাত পাঠাচ্ছে। এর মধ্যে সে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ছে, ছাত্র অবস্থায় সে লেখালেখি করছে। আমরা অবশ্য ছাত্র অবস্থায় অন্য কিছু লিখলেও পরবর্তীতে মানে কথা সাহিত্যে এসেছি, এবং ছোটোখাটোভাবে মাঝে মাঝে কবিতাও লিখি এবং আর্টিকেলও লিখি। ওই সময় অনেক আগে যখন ছাত্রের সাথে প্রায় কম বেশি যোগাযোগ হয়েছিল বা দেখছিলাম একটা ছেলে হালকা পাতলা আমারই সহকর্মীর সন্তান, তখন আমার একটা লেখা বেরিয়েছিল যে রেলপথে রবীন্দ্রনাথ, বাংলাদেশ রেলপথে, অর্থাৎ রবীন্দ্রনাথ রেলপথে কোথায় কোথায় ভ্রমণ করছে বাংলাদেশ রেলওয়েতে, সেইটা আর কি আমি লিখেছিলাম। সেইটা বেরোয়েছিল মোটামুটি ভালো পত্রিকা থেকে, এবং পরবর্তীতে এটা একটা মোটামুটিভাবে নাম করছে। তখন বেশ কিছু বই পড়ি আমি রেলওয়ের উপরে, বিশেষ করে হচ্ছে যে রেলপথে রবীন্দ্রনাথ, অমৃতসূদন ভট্টাচার্য পরে প্রখ্যাত যে অমৃতসূদন ভট্টাচার্য ইয়াতে ছিলেন, আমি যতটুকু জানি যে উনি সাংবাদিক ছিলেন, না সাংবাদিক না, উনি বিশ্বভারতীর বোধহয় কর্ণধার ছিল, মানে যেটা ইয়ে ছিল ভাইস চ্যান্সেলর ছিলেন আর কি বিশ্বভারতী। এটা পড়ার পরে মোটামুটি বুঝলাম যে বাংলাদেশের রেলওয়েতে রবীন্দ্রনাথ কোথায় কোথায় গেছেন,
এরপরে আরও কিছু বই পড়ি। রবীন্দ্রনাথের পরে আমি বেশ কিছু রেলওয়ে সংক্রান্ত বই পড়ি। একটার মনে আছে যে রেল চলে ঝমাঝম, সুখরঞ্জন দাশগুপ্ত। এই বইগুলো আমার বন্ধুবর চিটগাংয়ের আলম খোরশেদ, আপনারা অনেকেই চেনেন, প্রখ্যাত কবি এবং সাহিত্যিক এবং অনুবাদক আলম খোরশেদ কলকাতা থেকে এনে দিয়েছিল চিটগাংয়ে থাকতে। তো সেটা সুখরঞ্জন দাশগুপ্তর এটা পড়ে আমার কাছে আরও খুব অসাধারণ বই। রেল চলে ঝমাঝম, তারপরে পড়ি ওই সময় আর কি যে বিভূতিভূষণের আছে রেলরঙ্গ, মজার মজার সব গল্প দেখে রেলরঙ্গ লেখা, আপনারা পড়তে পারেন। তখন আমার একজনের সাথে ক্রস হয়, সেটা হলো যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেছিল, নাম তার দিনাক সোহানি কবি, পিএইচডি করছেন, এখন সম্ভবত কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, লন্ডনে চলে গেছে, আমার একটা জানা নেই। তখন আমি চিটাগাংয়ে চাকরি করি একটা পদে। তখন আমি অনেক বই দিয়েছিলাম তাকে, তার গবেষণার জন্য আমাদের লাইব্রেরি থেকে ইংরেজিতে বই, ব্রিটিশ আমলের বই। এইভাবে মোটামুটিভাবে রেলওয়ের যে ইতিহাস আমি আস্তে আস্তে আসে, যেহেতু আমি লেখালেখি করি বা করার চেষ্টা করি অবসর সময়ে, এবং রেলের পরে আমার তেমন বড় কিছু লেখা নাই, একমাত্র রবীন্দ্রনাথের রেল ভ্রমণ ছাড়া আমার বড় কিছু লেখা নাই, বা আমি ওইভাবে লেখার চেষ্টা করি। কিন্তু ব্যতিক্রমী হচ্ছে যে আমাদের সন্তান, আমাদের জয়দীপের ছাত্র, সে অত্যন্ত সুন্দরভাবে রেলকে ঘিরে, আমি এটা দেখেছি, সম্পূর্ণটা তো পড়া সম্ভব হয়নি, তবে মোটামুটিভাবে দেখেছি যে এটা যদি পড়া যায়, বিশেষ করে আমাদের যারা রেলওয়েতে যারা কর্মরত আছে বা কর্মরত হিসেবে এখন আমাদের রেলওয়েতে 47,631 জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এর মধ্যে এতজন না, 25,000 বা 24,000 বাদ দিলে, এটা যখন আসবে, এটা বইটা পড়লে হয়তো যে যা রেসপেক্টিভ যে আমাদের ফিল্ডগুলো আছে সেইগুলো পড়ার সাথে এটা পড়লে একটা বিশাল রেল সম্পর্কে ধারণা হবে। যেটা অনেকেই হয়তো আমরা এই গল্পগুলো শুনেছি, আমাদের এই যারা কি একসময় ইন্সট্রাক্টর ছিল, সিনিয়র কলিগ ছিল, যখন আমি রেলওয়েতে 1985 সালে যোগদান করি ফেব্রুয়ারি মাসে, তখন আমরা অনেক গল্প শুনতাম, সেই গল্পগুলো এর মধ্যে আছে, বা পরবর্তীতেও এইগুলো পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। আমি শুধু একটু কথা বলতে চাচ্ছি যে আমরা অনেকেই প্রতিভা নিয়ে জন্মাই না, আমরা অনেকে মেধা নিয়ে জন্মাই। অবশ্যই যারা গল্প কবিতা লেখে তারা অবশ্যই মেধাবী, আমার প্রতিভাবান। প্রতিভার জন্য চর্চা করতে হয়, মেধার সাথে মেধাকে দিয়ে চর্চা করতে হয়, শুধু মেধা থাকলেই প্রতিভাবান হওয়া যায় না। আমি মনে করি যে জয়দেব ছাত্র একজন প্রতিভাবান লেখক এবং একজন প্রতিভাবান ব্যক্তি, যে শিক্ষা ক্যাডারে আছে এবং সে ভালো মতোই এই সুযোগটা পাচ্ছে। আজকে যদি জয়দেব ছাত্র তার হিসেবে যদি আমাদের বাংলাদেশ রেলওয়েতে কর্মকর্তা হতো, তাহলে এই সুযোগটা পেত কিনা সন্দেহ। কারণ হলো কি যে, এটা আমি তাকে খাটো করে বলছি না, আমাদের যে এত পরিমাণ যে লোড এবং অ্যাসাইনমেন্ট, যদি আমরা সেই কাজটা করি, স্বাভাবিকভাবেই আমাদের মাথা ঢোকানো খুব মুশকিল হয়। বাংলাদেশ রেলওয়ে উন্নয়নের ধারায় অব্যাহত আছে, বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে 2009 সালে আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ক্ষমতায় আসার পর থেকে রেলওয়ের ইনভেস্টমেন্ট বাড়ানো হয়েছে, রেলওয়ের এক্সপানশন, রেলওয়ের মডার্নাইজেশন থেকে শুরু করে এই প্রক্রিয়া চালমান আছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, দেখতে পেরেছেন যে রেলওয়ে একটা মোটামুটিভাবে একটা উচ্চতায় উঠছে, যেগুলো আমাদের সমাজ ব্যবস্থাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতিও সমৃদ্ধ হবে। সংস্কৃতির অন্যতম বাহন হলো যে লেখনী, এটাও একটা দরকার। শুধুমাত্র অন্যান্য ধারাও যেমন অব্যাহত থাকবে, এটাও থাকবে। আমরা মনে করি যে এই সংস্কৃতির জন্য উন্নতশীল একটা জাতি গঠনের জন্য প্রচুর প্রকাশনার দরকার। আমরা যে কোনো জিনিসে, বিশেষ করে গবেষণা করতে গেলে, বিশেষ করে পাক ভারত বলি বা ভারতীয় উপমহাদেশ বলি বা গ্রেটার বেঙ্গল বলি, সবসময় আমাদের পশ্চিমবঙ্গের উপরে আমাদেরকে বেসিক ডাটার জন্য, বেশি পুরনো ডাটার জন্য আমাদের হাত পাততে হয়।
এর কারণ হলো যে সমস্ত কিছুই কলকাতার ভিত্তিক। সেই সময় আমরা আমাদের যে বিকাশমান যে অর্থনীতি ছিল, বিকাশমান যে জাতি ছিল, বিকাশমান যে আমাদের যে প্রগতি ছিল, আমাদের যে প্রগতির যে বিকাশ ছিল, সেটা সমস্ত কিছু আমাদের কলকাতা ভিত্তিক এবং ভারতীয় ভিত্তিক আমাদের ছিল। আমরা বাংলাদেশ এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে এখানে আমি যে দুইটা তিনটা যে ক্যালেন্ডার সহ আর একটা টাইম টেবিল পেলাম, এটা দিয়ে প্রমাণ করে যে বাংলাদেশ রেলওয়ের প্রতি মানুষের আগ্রহ হয়ে গেছে। শুধুমাত্র তারা রেলওয়ের সন্তান বলেই কথা না, তারা আমি বিশেষ করে মুগ্ধ হলাম যে 15ই নভেম্বর যখন আমরা আমার রেলওয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুমোদন ক্রমে যখন আমি রেল দিবস পালনের জন্য ব্যবস্থা নিলাম, তখন দেখি যে বিভিন্ন স্টেশনে ফেসবুকের মাধ্যমে, রেলওয়ে ফ্যান গ্রুপের মাধ্যমে দেখলাম যে আমাদের রেলওয়ে ফ্যান ভাইরা তারা কেক কাটছে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমাকে সত্যিই মোহিত করছে। আমি মনে করি যে রেল দিবস এই যে 15ই নভেম্বর এটা কখনো বন্ধ হবে না। আমি যে চালু করে গেলাম যে এটা বন্ধ হবে না। আমি একটা বই তৈরি করেছি, বই বলতে আর কি, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা অনেক আগেই একটা প্রোগ্রাম নিয়েছিলাম যে একটা এই স্মরণিকা বের করবো এই জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর উপরে বা মুক্তিযুদ্ধের উপরে। তাতে আমি এখানে রবিন হাসান বসে আছে, যখন এটা প্রেসটা লেখা হচ্ছিল যেখানে নাম এবং কারা সম্পাদক এবং কবে প্রকাশকাল, তখন আমি বললাম রবিন, যদিও এটা একটু দেরি হয়ে গেছে, 15ই নভেম্বর লিখে দিতে হবে, কারণ 15ই নভেম্বরেই হবে আমাদের রেল দিবস, রেলের জন্মকাল। হয়তো 50 বছর, 30 বছর, 40 বছর পরে যে রেল বাতায়ন দেখবে, সে দেখবে যে এটা রেল দিবসে প্রকাশ করা হয়েছে। যদিও এটা রেল দিবসে প্রকাশ হয়নি, হয়তো তার থেকে আরো 15-20 দিন পরে হয়েছে বলে আমি মনে করি, 15-10 দিন পরে হয়েছে বলে মনে করি। কিন্তু আমি ওইটাকে একটা ছাপ রেখে দিয়েছি যে এটা 15ই নভেম্বর 2020। এই রেল দিবসের যে ইতিহাস সেটা আপনারা জানেন। আমি শুধু বলতে চাচ্ছি যে এই ধরনের প্রকাশনা আর বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নাই। আমি সত্যি আমার অন্তঃস্থল থেকে সবকে ধন্যবাদ জানাই যে সে অনেক পড়াশোনা করে এই কাজগুলো করেছে। এমনকি এটা আমি খেয়াল করলাম যে পাহাড়তলিতে যে রেলওয়ে জাদুঘর তৈরি হয়েছে সেটা আমার হাতে করা। আমি তখন পাহাড়তলির এটাকে যারা রেলওয়ে যারা আছে তারা ডিএসডব্লিউ বলা হয়, ডিএসডব্লিউ পাহাড়তলি যখন, তখন এটা আমি বলেছিলাম তদানীন্তন ডিজি রেজাউল করিম সাহেবের নির্দেশে ওখানে আমি করেছিলাম। কারণ তার আগে আমি ভারতে ঘুরছিলাম, ভারতীয় রেলওয়ের জাদুঘর আমার দেখা আছে দিল্লিতে, যেটা সম্ভবত চাণক্যপুরী বা এরকম একটা জায়গার নাম। সেখান থেকে যে ইয়ে আছে, তারপরেও এখানে ছাত্র যে বইগুলো আমি দেখেছি, আরও বই আছে ভারতীয় রেলওয়ে থেকে, ভারতীয় গুণী ব্যক্তি, ভারতীয় মনীষীরা বা তাদের রেলওয়ের পরে অনেক বইপত্র লিখেছে। আমরা সেই হিসেবে তেমন কোনো কাজ করতে পারি। আমাদের মধ্যে এমনকি যে স্মৃতিকথা লেখা, একমাত্র শ্রাবণ প্রকাশনী থেকে আতিকুল হুসাইন খান সাহেবই এখনো বেঁচে আছেন, উনি কিছু স্মৃতিকথা লিখছেন। এছাড়া কমপ্লিট স্মৃতিকথাও আমরা পাইনি। অর্থাৎ এর আগে কেন জানি এখানে একটা স্থবিরতা আছে। আমি বলতে চাচ্ছি যে অর্থনৈতিক উন্নয়নের সাথে যদি আমাদের মননশীলতা না হয়, অর্থাৎ এই ধরনের ডকুমেন্টেশন না হয়, তাহলে কিন্তু আমরা যে বলতে চাচ্ছি যে আমরা খুব ভালো জাতি বা কিছু একটা উন্নত জাতি বলতে চাচ্ছি, তাহলে কিন্তু হবে না। ভারতীয় জাতির যে ভারতীয় বা আমরা যদি পশ্চিমবঙ্গীয় যে ইয়াটা বলি, সেখানে কিন্তু যে ঘরানা, সেই ঘরানাটা অবশ্যই একটা ক্লাসিক্যাল ঘরানা বলে আমি মনে করি। সেই ঘটনাটাকে আমাদেরকে অবশ্যই, যদি আমরা বলি যে আমরা আমাদের অর্থনীতি দিয়ে উড়িয়ে দিতে চাইবো, এটা কিন্তু হবে না। অবশ্যই সেখানে প্রজ্ঞা, মেধা এবং এই ধরনের প্রকাশনা দরকার আছে বলে আমি মনে করি। কারণ আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে, জানতে হবে যে আমরা কি পর্যায়ে আছি, কি পর্যায়ে গেছি। আমরা যদি হঠাৎ করে, আমি এর আগেও বলেছি, অনেক আগে থেকে বলি যে আমাদের ইতিহাস জানতে হবে। আমরা অনেকেই বলি যে আমরা ইতিহাস বিস্মৃত, আসলে কথাটা ঠিক না। আমরা মানুষকে জানাই না, ইতিহাস জানাই না যে আমরা কি ছিলাম বা কি এই পর্যায়ে কি আছি। তাহলে আমি প্রজেকশন করতে পারবো, আমি প্রজেকশনে বলতে পারবো যে আমি কোন পর্যায়ে যাব। অথবা আমি বর্তমান থেকে
শিক্ষা নিয়ে, পুরনোর সাথে পুরনো থেকে শিক্ষা নিয়ে বর্তমানটাকে আমি এভোলেট করে আমি কী কী ইনপুট দিলে আমি আমি আরও উচ্চতায় যেতে পারবো, অর্থাৎ আমার সমস্ত ব্যবস্থা, রেল ব্যবস্থা, সমাজ ব্যবস্থা থেকে উন্নত করতে পারবো, সেটা আমি করতে, সেই জন্য ইতিহাস জানার দরকার। ইতিহাস না জানলে হবে না। ইতিহাস অনেকে বলে যে পুরনো ইতিহাস কোর্স নিয়ে লাভ কি, দরকার আছে ইতিহাস জানা। তাহলে কোথায় আছি, কোথায় গেলাম, এই জিনিসটা বোঝার দরকার আছে। যেটা যেটা মূল কথা যে এই ধরনের যখন আমার কাছে জয়দেব শাবনুর যে আমাকে একদিন রিং করলো, আমাকে কাকা বলে, কারণ অনেক আগে হয়তো পরিচয়, ফাদারের আমি সহকর্মী, কাকা বলে, কাকা আমি এই ধরনের লিখছি, আপনার কাছে আমি নিয়ে আসবো। তারপরে আমি একটা ফেসবুকে একটা দারুণ একটা চেষ্টা করেছি ওকে ক্লারিশ করার জন্য। পরে এই প্রক্রিয়া তারপরে সে আমাকে ধরে যে আমি একটা ইয়া করবো, আপনার হাত দিয়ে করতে চাই। হ্যাঁ অবশ্যই, এটা অবশ্য আজ থেকে প্রায় 15-16 দিন আগেও আমাকে বলছে। আমি আজকেই টাইম দিয়েছি, কারণ মাঝখানে কিছু অনিশ্চয়তা ছিল আমার কিছু। আমি প্রত্যেক শনিবারেই হয়তো একটা করে মানে ইন্সপেকশন সারপ্রাইজ প্রোগ্রাম করে ফেলি। আজকে আমি করিনি, হয়তো আমার আর বেশি দিন রেলওয়েতে সময় নাই। আমি কিছুটা শারীরিকভাবে মানসিকভাবেও টায়ার্ড, আমি চলে যেতে চাই। আমি ওকে এই ইয়াটাই দিয়ে রাখছি যে যাতে আমি তোমার এটা করতে পারি। আজকের এই সৌভাগ্যে আমি জয়দেবকে আমি আমার নিজের থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সে খুব আপ্লুত, বিশেষ করে তার পিতা, স্বর্গীয় পিতা জ্যোতির্ময়দের সে স্মরণ করছে। আসলে আপনারা যারা দেখেন যে রেলওয়ের যে বিষয়টা, আপনারা আমাদের সম্পর্কে জানেন যে আমরা দুর্নীতিবাজ, আমরা অনেক কিছু, এটা সমাজেরই অংশ। আমরা বলি না যে আমরা একেবারেই যে খুব সাধু, না না, আমরা দুর্নীতিবাজ। সেটা সবাই না, কিছু কিছু লোকের জন্যই আমরা হয়তো বদনাম খাই। কিন্তু বুঝতে হবে যে আমাদের যে কষ্টের কাজগুলো, যেগুলো যেটাকে বলা হয় যে প্রোডাকশনটা করে সেই প্রোডাক্টিভিটিটাই যেটা রেল অপারেট করা হয়, এটা কিন্তু খুব কষ্টের কাজ। বাইরে থেকে এটা বোঝা যাবে না, এটা হচ্ছে খুব কষ্টের। এই কষ্টটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। আপনারা যদি দেখেন জয়দেব পড়েন যে রেল কি দুর্ঘটনা কেন ঘটে, অর্থাৎ আমরা কাজে ফাঁকি দিই বলেই দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার কথা না। অর্থাৎ আমাদের মধ্যে কিছু বিচ্যুতি থাকে, কিছু অবশ্যই অন্যায় থাকে। আমরা সেই বিচ্যুতি অন্যায় থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি, তার জন্য আমরা ঢেলে সাজানোর ব্যবস্থা নিয়েছি। আমি গত আজ থেকে প্রায় 1.5 বছর আগে দায়িত্ব নিয়েছি। আমি খুব স্ট্রংলি হ্যান্ডেল করছি। আর 1 মাস আছে, এরপরে হয়তো কেউ আসবে, কিন্তু আমি মোটামুটিভাবে চেষ্টা করেছি যে এই 1.5 বছরে রেলটাকে একটা সার্টেন হাইটে উঠানোর জন্য। এবং আমি বিশ্বাস করি এরপরে যেই আসবে না কেন অবশ্যই রেল একটা সার্টেন হাইটে উঠে যাবে। রেলওয়েতে এখন প্রায় 12,000 কোটি টাকা করে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম থাকে। আমরা এটা করতে পারি না, আমাদের সক্ষমতা কম থাকাতে। আমরা প্রতি বছর 8,000 কোটি টাকা আমরা গত 4-5 বছর ধরে করছি। 2004-5 সালে 2024-25-এ বাংলাদেশ রেলওয়ে ক্লারিশ হবে, মারাত্মক ক্লারিশ হবে। আপনারা দেখবেন যে ট্রেন সংখ্যা বাড়বে, ট্রেনের পরিমাণ বাড়বে, রেল লাইন বাড়বে, এবং আমাদের যে মানে যেসব জায়গায় অরিয়েন্টেশন করা আছে, অর্থাৎ যেটাকে ডেস্টিনেশন বা টার্মিনেশন যাই বলি না কেন, সেগুলো আরও বিস্তৃত লাভ করবে। এটা আমরা আশা করি যে আগামী 10 বছর পরে রেলওয়ে একটা ভারতীয় রেলকে ধরতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখনও আমরা ভারতীয় রেলের কাছাকাছি নাই, কিন্তু আমাদের টেকনোলজি, এখানে যেটা টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট যেগুলো হচ্ছে বা হতে যাচ্ছে, হয়তো 10 বছর পরে আমরা 2030-এর দিকে বা 32-এর দিকে আমরা আশা করি, অন্তত আমি যেগুলো বুঝেছি, আমার দীর্ঘ 35-36 বছরের অভিজ্ঞতা, আমি জার্মান রেলওয়ের স্পেশালাইজড করা, জার্মান রেলওয়েতে এগুলো যে করে গেছি, আশা করা যায় যে সেই দ্বারা অন্যরাও যারা স্পেশালাইজ আছে তারা এগুলো অব্যাহত রাখবে। এবং 2030-এর দিকে আমরা আশা করি যে অন্যান্য, আমি ভারতীয় রেলওয়ে বলবো না, অন্যান্য বৈদেশিক রেলওয়ের যে উন্নয়ন আছে আমরা তার কাছাকাছি পৌঁছতে পারবো। কারণ বর্তমান সরকারের যে মাস্টার প্ল্যান আছে বা মাস্টার প্ল্যানের যে ধারাবাহিকতা আছে, সেখানে বাংলাদেশ রেলওয়েকে 64টি জেলায় নিয়ে যাওয়া হবে। হয়তো পুরো মাত্রায় 2030 সালের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তবে হয়তো
বান্দরবন, ভোলা বা এরকম কয়েকটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে এটা মোটামুটিভাবে সব জায়গাতেই রেলওয়ে চলে যাবে। আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে জনগণ উপকৃত হবে। রেলওয়ে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের বাহন। রেলওয়ে খুব বড় লোকের বাহন না, এটা একটা গণমানুষের বাহন হিসেবে আমি বিশ্বাস করি এবং আমি চেষ্টা করেছি যে যাতে এই রেলওয়ের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে একটা আস্থা অর্জন করতে পারে, বাংলাদেশ রেলওয়ে জনগণের আস্থা অর্জন করতে পারে, বাংলাদেশ রেলওয়ে যাতে কৃষক মজুর শ্রমিকের একটা বাহন হতে পারে, বাংলাদেশ রেলওয়ে কৃষকের পণ্য যেন সেই ঢাকা সহ তার যে গ্রোথ সেন্টারগুলো আছে অর্থাৎ যে অর্থনৈতিক সেন্টারগুলো আছে সেখানে নিতে পারে, তারও ব্যবস্থা আমি করেছি। আমরা লাগেজ ভ্যান কিনছি যাতে ভারতীয় রেলওয়ের মতো আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা যে সবজি প্রতিদিন যেটা ঢাকা বা চট্টগ্রামে যাই সেই সবজিগুলো আমরা এনে আমরা দিতে পারবো। তাতে হবে কি যে ঢাকাতে আপনারা জানেন যে কলকাতাতে খাবারের দাম সস্তা। কেন সস্তা? এটা তো কখনো আপনারা চিন্তা করছেন বলে মনে হয় না যে ঢাকাতে একটা অর্থাৎ ওদের কম্পিটিশন আছে, ট্রাকের সাথে অন্যান্য পরিবহনের সাথে কম্পিটিশন আছে। আমরাও সেই কম্পিটিশন, আমি ব্যক্তিগতভাবে 1971 সালে আমি ক্লাস 6-এ পড়তাম। আমি ভারতের বনগাঁতে প্রায় প্রথম মানে ভারত 9 মাস স্বাধীনতা যুদ্ধের প্রথম 4 মাস আমি বনগাঁতে ছিলাম এবং সেখানে দেখেছি বিশেষ করে বিভূতিভূষণের বাড়ি যেখানে তার কাছাকাছি, এবং সেখান থেকে কিভাবে কৃষকরা সরাসরি কলকাতাতে তাদের দ্রব্য পরিবহন, বিশেষ করে উৎপাদিত কৃষিদ্রব্য পরিবহন করে, সেইগুলো আমার জানা আছে। আমি সেই আলোকেই দীর্ঘ সংগ্রাম করে রেলওয়ের মধ্যে আমি এই লাগেজ ভ্যানগুলো কিনেছি। আশা করি যে এটা আগামী 1.5 বছরের মাথায় বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে। আমি না থাকলেও দূর থেকে আমি সেটা অবলোকন করব এবং আমি সেগুলোর ব্যবস্থা করব। আমি আপনারা বিশেষ করে এখানে যারা আছেন ফ্যান ক্লাবের বা যারা আপনারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যারা আছেন তারা আমাদের যে পজিটিভ সাইডটা করে একটু তুলে ধরবেন, শুধু নেগেটিভ সাইড আমাদের আছে। আমরা এদেশেরই সন্তান, আমরা তো বাইরের থেকে কেউ আসিনি। আপনারা যদি মনে করেন যে এখন যে অবস্থা আছে অনেক আগে আরো খারাপ ছিল, আমরা যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আমি ক্লাস 7-এ উঠে গেলাম, অর্থাৎ 72-তে। তখন আমরা বাসে উঠলে কেউ টাকা দিত না, আরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিসের টাকা, কিসের ভাড়াই দিতে চাইতো না। ইয়ারা থাপ্পড় লাগছে, বলতে যে হচ্ছে মানে বাসের টিকিট প্রাইভেট, এরকম অবস্থা ছিল। সেই জন্য অ্যাটিটিউড একটা ফ্যাক্টর, সেই সাথে অর্থনৈতিক উন্নয়ন। যদি তার পকেটে টাকাই না থাকে তাহলে সে কীভাবে দেবে? তা সেই হিসেবে আমি মনে করি যে আমি এখানে অনেক কথা বলছি যে সুযোগ আছে, সাধারণত বাইরে এরকমভাবে কথা বলার সুযোগ পাই না হয়তো রেলওয়ের অনুষ্ঠানে। আপনারা এখানে যারা আছেন তারা অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ এবং মেধাবী, তারা সাহিত্যিক, বিশেষ করে তারা সমাজকে অন্যভাবে দেখেন। আমরা মনে করি যে রেলটাকে আমরা যেভাবে নিয়ে যাচ্ছি সেটা খুব পজিটিভ ধারায় জনগণকে সম্পৃক্ত করার জন্য। আমাদের সমস্যা আছে, আমরা আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছি, সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশাল কমিটমেন্ট বা মানে তার ইচ্ছা যে রেলকে আরও ঢেলে সাজাতে হবে। কারণ একটু বুঝতে হবে যে আমরা 1947 সালে যে রেল পেয়েছি সেটা কিন্তু ঢাকা থেকে একটা ব্রাঞ্চ লাইন, শাখা লাইনের একটা স্টেশন। সেই শাখা লাইনের স্টেশন সবকিছু কলকাতাকে বেস করে হয়েছিল, আর একটা চট্টগ্রামকে বেস করা হয়েছিল, অর্থাৎ আসাম বেঙ্গল রেলওয়ে। আমি আসাম বেঙ্গল যখন আমি চিটাগাংয়ে থাকতাম তখন আজাদিতে আমার একটা লেখাও বেরিয়েছিল, আজাদিতে রেলওয়ের উপরে, আসাম বেঙ্গল রেলওয়ের উপরে, যে কীভাবে এটা করা হয়েছে। যাই হোক, সেখানে আমাদের যে মূল সমস্যাটা ছিল ইনভেস্টমেন্টের সমস্যা। সেই ইনভেস্টমেন্ট সমস্যাটা আমরা 2000, হ্যাঁ ঠিক আছে, এখানে যারা বলবেন বিএনপির সময় কিছু হয় নাই, একেবারে সাদামাটা কিছু হয়েছে, কিন্তু সেটা বড় ধরনের যেটাকে বলা হয় ট্রাস্ট দিতে পারবে রেলওয়েতে, সেই ট্রাস্ট একটা অর্গানাইজেশনকে ট্রাস্ট দিতে গেলে যে ইনভেস্টমেন্ট সে ধরনের হয়নি কোনোরকম রেলকে বাঁচানোর জন্য। কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি সবসময় রেলকে ধ্বংস করতে চেয়েছে। শুধু এখানে না, যেসব দেশের জায়গায় গেছে সেখানে রেল ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি ধ্বংস করেছে। একমাত্র এই সরকারের কাছে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি কোনো
সুযোগ পাইনি, বা যখনই কন্ডিশন দিছে তখনই বলছে যে আমি, মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমি কন্ডিশন মানি না। আর মানি না বলেই হচ্ছে দেখেন যে কি অবস্থায় অন্যান্য সেক্টর, কিন্তু যেটা যেটা বলা হয় যে মানে সেই দেশের কোনো বন্ধু লাগে না যেখানে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক ঢুকে যায়। আমি আমেরিকার IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক ঢুকে গেলে তার আর কোনো শত্রু লাগে, বন্ধু না, সরি, শত্রু লাগে না, ওটাই শেষ করে দিতে পারে। যাই হোক, যে কোনোভাবে হোক, আমাদের একটা সদিচ্ছার অভাব ছিল, সেই সদিচ্ছাটার অভাবটা কেটে গেছে 2009 সাল থেকে। এটা এগিয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছি তারা বলতে চাই যে আমরা রেলওয়ে একটা খুব ভালো রেলওয়ে পজিশন যাব, তবে এখনও আমরা যে উন্নয়নের ধারাগুলো সূচিত হয়েছে সেটা আরও সময় দিতে হবে। আমাদের বিশেষ করে জনবল আমাদের যা দরকার তার অর্ধেক আছে, জনবল নাই, এটা একটা বিরাট সংকট। আমরা জনবলেও যাতে কোনো দুর্নীতি না হয় সেগুলোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেইভাবে নিয়োগ করা দিচ্ছি। আমি অনেকগুলো বললাম রেলওয়ের কথা, যে রেলওয়ের প্রধান হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা দেখি সেটা হলো যে জনগণকেই দেখি, অর্থাৎ কর্মকাণ্ডটাকে কিভাবে জনসম্পৃক্ত করা যায়। এটাও একটা রেলকে ঘিরে যারা পড়বে বা যারা দেখবে, যারা এটাকে পড়তে চাইবে, এটা অসাধারণ একটা বই বলে আমি মনে করি। যে অনেক জিনিস আমিও জানি না, বিশেষ করে অনেক ঘটনাগুলো আমার জানা নাই, কারণ এটা সম্ভব না পড়াশোনা করা। আমি বেশ কিছু পড়েছি কিন্তু সম্পূর্ণটা পড়তে পারিনি। এটার আমি বহুল প্রকাশনা চাই, বিশেষ করে যারা আমার এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তারা জোনে নিয়ে যাও, তোমরা জোনে নিয়ে যে এগুলোকে বিপণনের ব্যবস্থা করো। তোমরা জানো না যে এই বইটা তৈরি করতে কত টাকা লেগেছে, যদি এখন বিক্রি না হয় তাহলে তো এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তোমরা তোমাদের সেকশনগুলোতে অন্তত এটা বিক্রি করো। এটা দাম কত? 350 কত? না, আমার কাছ থেকে তো দিয়েছেন তো, পরে কে আমার টাকা নিয়ে আসছো? আচ্ছা, 440। তাই 440 তো তেমন কিছু না। একটা বই কিনবে, আমি মনে করি যে তোমরা যারা আসছো আজকে সাবগুদ দাওয়াতের, আমি তাদেরকে বলি যে তারা তোমরা একটু পুটসেল করো। এই জিনিস পুটসেল করতে কিন্তু কোনো সমস্যা নেই। অনেক আগে পুটসেল করাটা, যেমন আমাদের রহিম সাহেব ছিল, তোমরা জানো, ডিসি ছিল, তার বইগুলো পুটসেল করতে আমরা কোনো তেমন কোনো লেখা ছিল না। কিন্তু এইটা পুটসেল তোমরা বুক ক্লিয়ার করতে পারবা, যে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। আমি আর আপনাদের বুদ্ধিজীবী করবো না, অনেক কথা বললাম। আমি কি বলবো যে জয়দেবদের হচ্ছে হোক, আরও সে দীর্ঘজীবন কামনা করুক, সে আরও সুন্দর সুন্দর বই উপহার দিক। আমি এই বলে, এবং আজকে যারা আমাকে এখানে আসতে বলেছেন, বিশেষ করে বাংলা প্রকাশনী চট্টগ্রাম সহ অন্যান্য যারা এখানে উপস্থিত হয়ে আমার কথা শুনলেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ সবাইকে।